থার্মোডাইনামিক্সের আগের ভিডিওতে আমরা কিছু থার্মোডাইনামিক প্রসেস সম্পর্কে আলোচনা করেছিলাম। তো এই ভিডিওতে থার্মোডাইনামিক প্রপার্টি সম্পর্কে আলোচনা করব। যদিও আমরা থার্মোডাইনামিক্সের আগের ভিডিওগুলোর একটাতে থার্মোডাইনামিক প্রপার্টি সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে থার্মোডাইনামিক প্রপার্টি মূলত দুই প্রকারের, ভর সাপেক্ষ এবং ভর নিরপেক্ষ, অর্থাৎ এক্সটেন্সিভ প্রপার্টি এবং ইন্টেন্সিভ প্রপার্টি। অর্থাৎ কোনো থার্মোডাইনামিক প্রপার্টি ভরের উপর ডিপেন্ড করছে কি না করছে না তার উপর ডিপেন্ড করে আমি থার্মোডাইনামিক প্রপার্টিগুলোকে দুটো ভাগে ভাগ করছিলাম, এক্সটেন্সিভ প্রপার্টি এবং ইন্টেন্সিভ প্রপার্টি। যদি ভরের উপর ডিপেন্ড করতো তখন সেটাকে আমরা বলছিলাম এক্সটেন্সিভ প্রপার্টি, আর যদি ভরের উপর কোনো যদি ডিপেন্ডেন্স না থাকতো তখন তাকে আমি বলছিলাম ইন্টেন্সিভ প্রপার্টি। যেমন টেম্পারেচার একটা ইন্টেন্সিভ প্রপার্টি। আবার যদি আমি বলি মাস নিজেই একটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। তো এখানে যেটা করব সেটা হচ্ছে থার্মোডাইনামিক প্রপার্টিকে আমরা দুটো ভাগে ভাগ করব। এক হচ্ছে স্টেট প্রপার্টি, দুই হচ্ছে পাথ প্রপার্টি। তো এখানে স্টেট প্রপার্টি এবং পাথ প্রপার্টি কি জিনিসটা বা কার ভিত্তিতে আমরা এখানে ভাগ করছি সেটা আমরা দেখব। আমরা জানি যে কোনো একটা থার্মোডাইনামিক সিস্টেম বিভিন্ন স্টেটে থাকতে পারে এবং এই স্টেট একটা স্টেট থেকে অন্য স্টেটে আমরা বিভিন্ন থার্মোডাইনামিক প্রসেসের মাধ্যমে ট্রান্সফর্ম করতে পারি থার্মোডাইনামিক সিস্টেমটাকে। অর্থাৎ আমি ধরলাম এখানে একটা স্টেট 1 আছে থার্মোডাইনামিক সিস্টেমটা, স্টেট 1 থেকে আমি থার্মোডাইনামিক সিস্টেমটাকে স্টেট 2 এ নিয়ে যেতে চাইছি। তো বিভিন্ন থার্মোডাইনামিক প্রসেসের মাধ্যমে যাওয়া যায় এবং এই স্টেট 1 থেকে স্টেট 2 এ আমি যেতে চাইছি যখন, সেটা কিন্তু একটা পাথে হবে এরকম কোনো ব্যাপার না, বিভিন্ন পাথে যেতে পারি। মানে সেটা সরাসরি এরকম ভাবে যেতে পারি, আবার আমি এভাবেও যেতে পারি, এভাবেও যেতে পারি। প্রত্যেকটা ক্ষেত্রে কি হচ্ছে, স্টেট 1 থেকে স্টেট 2 এ যাচ্ছি, আবার এরকম ভাবেও যেতে পারি, আবার এরকম ভাবেও যেতে পারি। তো বিভিন্ন রকম ভাবে আমরা কিন্তু স্টেট 1 থেকে স্টেট 2 এ যেতে পারি। তো যে সমস্ত প্রপার্টি বা যে সমস্ত থার্মোডাইনামিক প্রপার্টি স্টেট 1 থেকে যখন আমি স্টেট 2 এ যাচ্ছি, যে পাথেই যাই না কেন, যদি আলটিমেটলি আমি সেই প্রপার্টির জন্য সেম ভ্যালু পাই স্টেট 2 এতে, তখন সেটাকে আমরা বলবো স্টেট প্রপার্টি বা অবস্থার উপর ডিপেন্ড করছে বলে এটাকে বলবো অবস্থাগত ধর্ম। ওকে, তো এটা হচ্ছে স্টেট 1 থেকে স্টেট 2 এ যখন যাচ্ছে, বিভিন্ন যে কোনো পাথেই হোক না কেন, যদি আলটিমেটলি স্টেট 2 এ যাওয়ার পর যে প্রপার্টির ভ্যালুটা সেমই থাকবে যে পাথেই জানি না কেন, তবে সেটাকে আমরা বলবো স্টেট প্রপার্টি। আর যদি আমি বিভিন্ন পাথে যাওয়ার জন্য স্টেট 1 থেকে স্টেট 2 এ যদি ডিফারেন্ট ভ্যালু পাই একটা প্রপার্টি, তখন সেটাকে আমরা বলবো পাথ প্রপার্টি। মানে ধরা যাক এটা হচ্ছে পাথ 1, এটা হচ্ছে পাথ 2, এটা হচ্ছে পাথ 3, পাথ 4, পাথ 5। আমি পাঁচটা পাথে নিয়ে গেছি স্টেট 1 থেকে স্টেট 2 এ। এখন যদি স্টেট 1 থেকে আমি স্টেট 2 এ নিয়ে যাচ্ছি পাথ 1 এ, বা পাথ 2 এ, পাথ 3, মানে পাঁচটা পাথের মধ্যে যে কোনো একটাতে নিয়ে যাচ্ছি, প্রথমে নিয়ে গেলাম। তারপর সেকেন্ডটাতে যদি দেখলাম যে নিয়ে যাওয়াকালীন আলটিমেটলি যে ভ্যালুটা পেলাম একটা প্রপার্টি, সেটা যদি 1 নম্বর পাথে যাওয়ার জন্য যে ভ্যালুটা পাচ্ছিলাম সেই ভ্যালুটা না পাই, তাহলে অবশ্যই সেই প্রপার্টিটা হয়ে যাবে পাথ প্রপার্টি। কিন্তু যদি স্টেট 1 থেকে স্টেট 2 আমি যাচ্ছি এবং যাওয়ার পরে আলটিমেট স্টেট 2 এতে সেই প্রপার্টিটা যদি একই ভ্যালু দেয়, তার মানে এটা আমি বলতে পারবো না যে সেটা স্টেট প্রপার্টি। কেন আমি বলতে পারবো না স্টেট প্রপার্টি? কারণ এখানে তো 1 নম্বর আর 2 নম্বর দেখছি যে আমি একই ভ্যালু পাচ্ছি ওই প্রপার্টির ক্ষেত্রে, তাতেও আমি বলতে পারছি না এটাকে স্টেট প্রপার্টি। কেন? কারণ
1 নম্বর 2 নম্বর আমি না হয় মেনে নিলাম যে ঠিক আছে, এটা 1 নম্বর এবং 2 নম্বরের ক্ষেত্রে আমি মেনে নিলেও 3 নম্বর যদি পাথে যাই সেক্ষেত্রে নাও হতে পারে ভ্যালুটা, বা 3 নম্বর আমি বললাম যে টোটাল 5টা প্রসেসের ক্ষেত্রে এই ভ্যালুটা সেম হলো, তাতেও আমি বলতে পারবো না যে এটা স্টেট প্রপার্টি কেনা। কেন না, 6 নম্বর প্রসেসের ক্ষেত্রে বা 6 নম্বর পাথে গেলে দেখা যাচ্ছে ওই প্রপার্টিটার ভ্যালুটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে স্টেট 2 এ। কারণ তখন কি হয়ে গেল, পাথের উপর ডিপেন্ডেন্ট করছে, অর্থাৎ 1 নম্বর পাথে, 2 নম্বর পাথে, 3 নম্বর পাথে, 4 নম্বর পাথে এবং 5 নম্বর পাথে যদি একই হওয়া সত্ত্বেও 6 নম্বর পাথে যখনই নিয়ে যাচ্ছি তখন সিস্টেমটা হয়ে যাচ্ছে, তখন ওই প্রপার্টিটার ডিফারেন্ট ভ্যালু শো করছে। ওকে, তাহলে আমি বলতে পারছি কি যে সেই প্রপার্টিটা কিন্তু স্টেট প্রপার্টি নয়। একই রকম ভাবে কোনো সিস্টেমকে, থার্মোডাইনামিক সিস্টেমকে স্টেট 1 থেকে স্টেট 2 এ নিয়ে যাচ্ছি। আমি ধরলাম যে সেখানে 100টা পাথে নিয়ে গেলাম, প্রত্যেকটা ক্ষেত্রে সেম ভ্যালু পেলাম, তা সত্ত্বেও আমি বলতে পারি না যে ওটা স্টেট প্রপার্টি। কারণ 101 নম্বর যে পাথে নিয়ে যাব সেই পাথের ক্ষেত্রে আমি স্টেট 2 এ নিয়ে গেলে সেই প্রপার্টির ভ্যালুটা আমরা ডিফারেন্ট পেতেই পারি। তাহলে পাথ প্রপার্টিটাকে বোঝা অনেকটাই সোজা। কারণ কি, যে কোনো একটা পাথের সঙ্গে অন্য একটা পাথের যে পাথে নিয়ে যাওয়ার ধরুন আলটিমেটলি যে স্টেটে যাচ্ছে সেই স্টেটের প্রপার্টিটা যদি ডিফারেন্ট ভ্যালু শো করে তাহলে সেটা পাথ প্রপার্টি হয়ে যাবে। সেক্ষেত্রে আমি হয়তো কয়েকটা পাথ দেখলাম যে দেখার পর দেখলাম যে কয়েকটা পাথের পর দেখা যাচ্ছে যে আলটিমেটলি রেজাল্টটা দেখা যাচ্ছে ডিফারেন্ট পাথে ডিফারেন্ট হচ্ছে, অর্থাৎ পাথের উপর ডিপেন্ড করছে, তখন সেটাকে আমরা বলবো পাথ প্রপার্টি। আর যদি সিস্টেমটা পাথের উপর ডিপেন্ড না করে, অর্থাৎ শুধুমাত্র ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করে, সেটাকে বলছি আমি স্টেট প্রপার্টি। এখন স্টেট প্রপার্টি তাহলে বুঝবো কি করে? স্টেট প্রপার্টি বোঝার জন্য আমাকে ম্যাথামেটিক্সের সাহায্য নিতে হবে। কিরকম ভাবে ম্যাথামেটিক্স সাহায্য করবে সেটা আমরা দেখব। ধরা যাক কোনো একটা প্রপার্টিতে আমি যদি জেড দিয়ে ডিনোট করি এবং জেডটা হচ্ছে এক্স ওয়াই এর ফাংশন, এক্স ওয়াই হচ্ছে দুটো ভেরিয়েবল তার ফাংশন, আর জেড হচ্ছে একটা প্রপার্টি। যেমন অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি ভলিউম ধরি, ঠিক আছে, ভলিউমটা স্টেট প্রপার্টি না পাথ প্রপার্টি? সেটা অ্যাকচুয়ালি ভলিউম হচ্ছে ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেসার, এইভাবে আমি লিখতে পারি। আমি এটাকে জেনারেলাইজেশন করার জন্য বলে দিয়েছি জেড হচ্ছে একটা প্রপার্টি যেটা হচ্ছে ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই। এখন এই জেডটাকে আমি স্টেট প্রপার্টি কখন বলবো? যদি এই জেডটা স্টেট ফাংশন হয়। তাহলে স্টেট ফাংশন কখন হবে না, স্টেট ফাংশন তখনই হবে যদি ডিজেড পার্সিয়াল ডেরিভেটিভ যদি করি, তাহলে ডিজেডটা হচ্ছে একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল হয়। এখন এবার আমার প্রশ্ন হচ্ছে এক্সাক্ট ডিফারেন্সিয়াল কখন হবে ডিজেডটা? তো এর জন্য কয়েকটা কন্ডিশন আছে। প্রথমত হচ্ছে যদি আমি ডিজেড কে এইরকম ভাবে লিখতে পারি, ডিজেড ইজ ইকুয়ালস টু এম ডি এক্স প্লাস এন ডিওয়াই, এইরকম ভাবে লিখতে পারি, যেখানে এম এবং এম হচ্ছে এক্স এর একটা ভেরিয়েবল আর এন হচ্ছে ওয়াই এর একটা ভেরিয়েবল বা ফাংশন বলা যেতে পারে। তো এরকম ভাবে যদি লিখতে পারি 1 নম্বর কন্ডিশন, তাহলে কিন্তু এটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল হতে পারে। 2 নম্বর কন্ডিশন হচ্ছে যদি এরা অয়েলার্স রেসিপ্রোসিটি প্রিন্সিপাল মেনে চলে। সেটা কি? অয়েলার্স রেসিপ্রোসিটি রুল বা প্রিন্সিপাল, এটা কি বলছে? এটা বলছে যদি আমি এই ডিজেড মানে জেডের ডেরিভেটিভ করি প্রথমে উইথ রেসপেক্ট টু এক্স অ্যান্ড দেন উইথ রেসপেক্ট টু ওয়াই, আর ডবল ডেরিভেটিভ করছি জেডের। প্রথমে এক্স কে দিয়ে এক্স এর রেসপেক্টে যখন করছি তখন ওয়াই কে ফিক্স রাখছি, এবং ওয়াই এর রেসপেক্টে যখন করছি তখন এক্স কে ফিক্স রাখছি। তো এইটা যেটা করলাম, একই রকম ভাবে যদি আমি
জেড এর ডবল ডেরিভেটিভ করি প্রথমে ওয়াই এর রেসপেক্টে, এবং যখন ওয়াই এর রেসপেক্টে করছি তখন এক্স কে ফিক্স রাখছি, এবং পরে এক্স এর রেসপেক্টে তখন ওয়াই কে ফিক্স রাখছি। তাহলে এর যে ভ্যালুগুলো পাওয়া গেল, এই দুটোর ক্ষেত্রে যে ভ্যালুগুলো পাওয়া গেল যদি সেম হয়ে যায় তখন সেটা জেডটা স্টেট ফাংশন হবে। তার মানে এটা কি বলে দিই আরেকবার, না অয়েলার্স রেসিপ্রোসিটি রুল বা প্রিন্সিপাল অনুযায়ী যদি আমি জেড অর্থাৎ এই যে ফাংশন বা প্রপার্টিটার আমি ডবল ডেরিভেটিভ করছি প্রথমে উইথ রেসপেক্ট টু এক্স, এবং এক্স এর রেসপেক্টে যখন আমি ডেরিভেটিভ করছি তখন ওয়াইটাকে ফিক্স রাখছি, এবং তারপরে এক্স এর অর্থাৎ এক্স এর রেসপেক্ট ডেরিভেটিভ করার পরে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি যেখানে এক্সটাকে ফিক্স রাখছি। তার ফলে যে ভ্যালুটা পাওয়া গেল সেটা যদি জেড এর ডবল ডেরিভেটিভ করছি প্রথমে ওয়াই এর রেসপেক্টে যখন এক্স কে ফিক্স রাখছি, এবং সেকেন্ডলি এক্স এর রেসপেক্টে যখন ওয়াই কে ফিক্স রাখছি, এই দুটো ভ্যালু যদি সেম হয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু জেড একটা স্টেট ফাংশন বা স্টেট প্রপার্টি বলতে পারি। মানে এর যে করেসপন্ডিং প্রপার্টিটা হচ্ছে জেড হচ্ছে স্টেট ফাংশন এবং এর করেসপন্ডিং প্রপার্টিটা হচ্ছে স্টেট প্রপার্টি। স্টেট ফাংশন মানে বাংলায় যেটাকে বলা হবে অবস্থার অপেক্ষক। আর একটা 3 নম্বর কন্ডিশন আছে, বলছে ডিজেডটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল হবে কখন, না যখন কমপ্লিট সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিজেড এটা 0 হয়ে যাবে। এর মানেটা কি, মানে কোন একটা প্রসেস আমি করছি কমপ্লিট প্রসেসের জন্য, মানে একটা সাইক্লিক প্রসেসের জন্য, তার জন্য যে ডিজেড অর্থাৎ এই প্রপার্টিটার যে চেঞ্জ সেটা 0 হবে, অর্থাৎ কোনো প্রপার্টিটার কোনো চেঞ্জ হবে না, ভ্যালুর কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ আমি এটা ধরতে পারি, ধরা যাক কোনো একটা সিস্টেম স্টেট 1 এ আছে এবং স্টেট 1 থেকে আমি ফার্স্টলি স্টেট 2 তে নিয়ে গেলাম, এবং আফটার দ্যাট আমি স্টেট 2 থেকে আবার স্টেট 1 এ নিয়ে এলাম। তো সেক্ষেত্রে কি হবে, একটা কমপ্লিট সাইকেল পেলাম। তো কমপ্লিট সাইকেলের ক্ষেত্রে যেটা হবে, তো আমি এটা একটু ভালো করে করি। তো এটা যেটা হচ্ছে স্টেট 1 থেকে স্টেট 2 এ নিয়ে যাচ্ছি, এখানে কিন্তু কমপ্লিট সাইকেল হলো না, সাইক্লিক প্রসেস হলো না। এখন যদি আমি স্টেট 2 থেকে স্টেট 1 এ নিয়ে আসি সেক্ষেত্রে কি হবে, একটা সাইকেল পূর্ণ হলো। এই কমপ্লিট সাইকেলের ক্ষেত্রে যে প্রপার্টিটা আমি নিয়েছি জেড প্রপার্টিটা, তার কি কোনো পরিবর্তন হচ্ছে? অর্থাৎ এখানে দেখা যাচ্ছে, দেখো ফাইনাল এবং ইনিশিয়াল ভ্যালু সমান, তাহলে জেড এই জেড যে প্রপার্টিটা তার ভ্যালুটা কিন্তু সমান হবে, ফাইনাল এবং ইনিশিয়াল ভ্যালু সমান হবে। যদি কখন সমান হবে, যদি জেডটা একটা স্টেট প্রপার্টি হয়, এবং সমান হলে ডিজেড অর্থাৎ এই যে চেঞ্জটা কমপ্লিট এই সাইকেলের ক্ষেত্রে যে চেঞ্জটা অবশ্যই 0 হবে। আর যদি 0 না হয়, অর্থাৎ এই যে প্রপার্টিটার চেঞ্জটা যদি 0 না হয় তাহলে কি হবে, অবশ্যই সেটা পাথ প্রপার্টি হবে। অর্থাৎ সেক্ষেত্রে ফাইনাল এবং ইনিশিয়াল ভ্যালু দুটো সমান হবে না। তার জন্য কি হবে, সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে ডিজেড অর্থাৎ সেই প্রপার্টির ক্ষেত্রে যে চেঞ্জটা সেটা 0 হবে না, তাহলে সেটা কিন্তু এক্সাক্ট ডিফারেন্সিয়াল হবে না, এবং এক্সাক্ট ডিফারেন্সিয়াল না হলে অবশ্যই জেড একটা স্টেট ফাংশন হবে না, এবং এর করেসপন্ডিং যে প্রপার্টিটা সেটাও কিন্তু স্টেট প্রপার্টি হবে না। তাহলে আশা করি বোঝা গেছে যে এই স্টেট প্রপার্টি কাকে বলছি এবং পাথ প্রপার্টি কাকে বলছি। এখন স্টেট প্রপার্টি এবং পাথ প্রপার্টির ক্ষেত্রে কিছু এক্সাম্পল দেখবো। যেমন হচ্ছে স্টেট প্রপার্টির মধ্যে প্রেসার হতে পারে, টেম্পারেচার হতে পারে, ভলিউম হতে পারে, এনথালপি হতে পারে, এনট্রপি হতে পারে, গিবস ফ্রি এনার্জি হতে পারে, হেলমহোল্টজ ফ্রি এনার্জি হতে পারে, তারপর ইন্টারনাল এনার্জি চেঞ্জ হতে পারে। এইগুলো অসংখ্য আছে, অনেক আরো আছে যেগুলো স্টেট প্রপার্টির মধ্যে পড়ে। আর পাথ প্রপার্টির মধ্যে অর্থাৎ যারা পাথ ডিপেন্ডেন্ট সেটা হচ্ছে হিট হতে পারে, ওয়ার্ক হতে পারে ইত্যাদি, কিন্তু পাথ প্রপার্টির মধ্যে পড়ে। আর এখানে যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে পারি, এটা যেমন ডিসপ্লেসমেন্ট
এখানে ডিসপ্লেসমেন্ট হতে পারে স্টেট প্রপার্টির মধ্যে। আর এটার ক্ষেত্রে যেটা দেখবো ডিস্টেন্স কভার্ড। অর্থাৎ যদি আমি স্টেট 1 হয় স্টেট 2, স্টেট 1 থেকে স্টেট 2 গেল এইরকম ভাবে। পাঁচটা পাথে স্টেট 1 থেকে স্টেট 2 গেল। এখন এই যে ডিসপ্লেসমেন্ট বা সরণ, কতটা সরণ হয়েছে সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়ালস টু মানে ফাইনাল ভ্যালু মাইনাস ইনিশিয়াল। আর প্রত্যেকটার ক্ষেত্রেই প্রত্যেকটা পাথের ক্ষেত্রে কিন্তু ফাইনাল এবং ইনিশিয়াল ফিক্স, সেই জন্য ডিসপ্লেসমেন্টও কিন্তু বা সরণ এটা কিন্তু ফিক্স হবে, একটা নির্দিষ্ট ভ্যালুই পাবে। অর্থাৎ এটা হচ্ছে একটা স্টেট প্রপার্টির মধ্যে আমরা ধরতে পারি। আর ডিস্টেন্স কভার, এখানে যেটা দেখা যাচ্ছে এই পাথে এটা ধরা যাক 1 নম্বর পাথ, এটা ধরা যাক 1 নম্বর পাথ, এটা 2 3 4 5। এখন কতটা প্রত্যেকটা পাথে দেখা যাচ্ছে ডিফারেন্ট ডিস্টেন্স কিন্তু কভার করেছে। অর্থাৎ ধরা যাক কোন একটা মানুষ যদি স্টেট 1 থেকে স্টেট 2 এ যায় বিভিন্ন পাথ ধরে, তখন দেখা যাবে যে 1 নম্বর পাথে গেলে যে যতটা ডিস্টেন্স কভার করছে 2 নম্বর পাথে গেলে ঠিক ততটা নয়, 3 নম্বর পাথে গেলে অন্যরকম, 4 নম্বর পাথে গেলে আরেক রকম, 5 নম্বর পাথে গেলে আরেক রকম। তার মানে কি দেখা যাচ্ছে এই ডিস্টেন্স কভারটা কিন্তু পাথের উপর ডিপেন্ড করছে। তার মানে এটা হচ্ছে অবশ্যই পাথ প্রপার্টি, আর এটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে স্টেট প্রপার্টি। তো এবার আমরা কোন একটা থার্মোডাইনামিক সিস্টেমের স্টেডি স্টেট বা ইকুইলিব্রিয়াম স্টেট বলতে কি বুঝি সেটা দেখব। তো কোন একটা থার্মোডাইনামিক সিস্টেমের যে কোনো একটা ইন্টেন্সিভ প্রপার্টি অর্থাৎ মাস ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি সারাউন্ডিংস এর হেল্প নিয়ে যদি একটা কনস্ট্যান্ট ভ্যালু পায় বা কোন একটা ফিক্সড ভ্যালু পায়, তখন সেই ইন্টেন্সিভ প্রপার্টিটার জন্য ওই থার্মোডাইনামিক সিস্টেমটা বলবো যে স্টেডি স্টেটে আছে। একই রকম ভাবে যদি কোনো একটা থার্মোডাইনামিক সিস্টেমের কোনো একটা ইন্টেন্সিভ প্রপার্টি উইদাউট হেল্প অফ সারাউন্ডিং, এখানে সারাউন্ডিং এর কোনো হেল্প লাগে না, হেল্প ছাড়াই যদি ওই ইন্টেন্সিভ প্রপার্টিটার একটা কনস্ট্যান্ট বা ফিক্সড ভ্যালু পাওয়া যায়, সেক্ষেত্রে সেটাকে কি হবে, সেটাকে বলবো যে ওই সিস্টেমটা ইকুইলিব্রিয়াম স্টেটে আছে। তো কিরকম ভাবে দেখা যাক, ধরা যাক কোন একটা লোহার রড নিয়েছি আমরা, এবার সেটাকে হিট করছি। তো হিট করার ফলে কি হবে, টেম্পারেচার বাড়তে থাকবে। অ্যাকচুয়ালি টেম্পারেচার হচ্ছে একটা ইন্টেন্সিভ প্রপার্টি, মাস ইন্ডিপেন্ডেন্ট। তো কি দেখা যাবে, যখনই আমি এটাকে হিট করতে থাকবো এই লোহার রডটাকে, টেম্পারেচার প্রথমে ইনক্রিজ করতে থাকবে, অনেকক্ষণ টেম্পারেচার ইনক্রিজ করবে। কিন্তু এমন এটা নয় যে যতক্ষণ আমি এই আগুনটা দিতে থাকবো ততক্ষণ টেম্পারেচার ইনক্রিজ করতেই থাকবে। একটা সময় দেখা যাবে যে ওই টেম্পারেচারটা ফিক্সড হয়ে গেছে, অর্থাৎ ওই টেম্পারেচারের যে ভ্যালুটা, অর্থাৎ এই যে টেম্পারেচার ইন্টেন্সিভ প্রপার্টি যে ভ্যালুটা ওটা ফিক্সড হয়ে গেছে বা কনস্ট্যান্ট ভ্যালু অ্যাচিভ করেছে। এবার যদি এটাকে আমি সরিয়ে নিই, তখন দেখা যাবে আবার কনস্ট্যান্ট ভ্যালুটা কিন্তু আর ভ্যালুটা কনস্ট্যান্ট রইল না। অর্থাৎ যখন দেখা যাচ্ছে এই এক্সটার্নাল যে ফোর্সটা, এক্সটার্নাল যে এজেন্টটা আমি দিয়েছি তার কারণে দেখা যাচ্ছে এর অর্থাৎ টিটা অর্থাৎ টেম্পারেচারটা অর্থাৎ ইন্টেন্সিভ প্রপার্টিটা একটা ফিক্সড ভ্যালু বা কনস্ট্যান্ট ভ্যালু অ্যাচিভ করছে, তখন এই সিস্টেমটা কিন্তু আমি বলতে পারবো স্টেডি স্টেটে আছে। এই সিস্টেমটার ক্ষেত্রে আমি কিন্তু বলতে পারবো না যে ইকুইলিব্রিয়াম স্টেটে আছে, কারণ এখানে একটা সারাউন্ডিংস এর হেল্প লাগছে।
এখন ইকুইলিব্রিয়াম স্টেটে কখন থাকবে, এখানে ইকুইলিব্রিয়াম স্টেট যখন কনসিডার করব, এটা আমাকে মাথায় রাখতে হবে যে সারাউন্ডিংস এর কোনো হেল্প নিলে হবে না। তার মানে কি, আমি সিস্টেমটাকে আইসোলেটেড সিস্টেম ধরবো। আইসোলেটেড সিস্টেম মানে কি, যে সমস্ত সিস্টেম বা যে সমস্ত থার্মোডাইনামিক সিস্টেমের সঙ্গে সারাউন্ডিংস এর কোনো ইন্টারাকশন থাকে না, অর্থাৎ হিটের ট্রান্সফারও ঘটবে না, বা মাসের কোনো ট্রান্সফার ঘটবে না, বা পদার্থের কোনো ট্রান্সফার ঘটবে না। তো আমি একটা আইসোলেটেড সিস্টেম নিলাম। তো এই আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে দেখলাম যে অর্থাৎ এর সারাউন্ডিংস এর সঙ্গে কোনো রকম মানে বাইরের সঙ্গে কোনো রকম ইন্টারাকশন নেই। তো যেটা দেখা যাবে, এদের ক্ষেত্রে আমি টেম্পারেচার যদি দেখি, প্রত্যেকটা জায়গায় এই সিস্টেমের প্রত্যেকটা জায়গায় যদি টেম্পারেচারটা কনস্ট্যান্ট ভ্যালু অ্যাচিভ করে, তখন বলবো এই আইসোলেটেড সিস্টেমটা একটা ইকুইলিব্রিয়াম স্টেটে আছে। এর ক্ষেত্রে আমি স্টেডি স্টেট বলবো না। অর্থাৎ এখানে উইদাউট হেল্প অফ এনি সারাউন্ডিং এর হেল্প ছাড়াই কিন্তু এ টি একটা ফিক্সড ভ্যালু অ্যাচিভ করেছে, তখন আমি বলবো এ একটা থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। ঠিক আছে, তার মানে ইকুইলিব্রিয়াম স্টেটে আছে। এখন কোন একটা সিস্টেম, তাহলে স্টেডি স্টেট এবং ইকুইলিব্রিয়াম স্টেট কিরকম ভাবে আসছে সেই ব্যাপারটা বললাম। তো কোন একটা সিস্টেম থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে কখন থাকবে, আমি যেমন বললাম টি যখন ফিক্সড ভ্যালু আসবে টোটাল সিস্টেমটা জুড়ে, থ্রু আউট দ্য সিস্টেম, তখন সেটাকে আমরা বলবো থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। তো কোন একটা সিস্টেম থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে থাকবে তখনই যখন সেটা থার্মাল ইকুইলিব্রিয়ামে প্লাস মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে প্লাস কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে থাকবে। অর্থাৎ এই তিন ধরনের ইকুইলিব্রিয়ামটা সাইমালটেনিয়াসলি থাকলে তখন তাকে বলবো সিস্টেমটা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে। সেটা আবার দেখবো যে ইকুইলিব্রিয়াম কত প্রকার। অর্থাৎ ইকুইলিব্রিয়াম যেটা দেখবো সেটা ইকুইলিব্রিয়াম হচ্ছে মেনলি তিন প্রকার। তার মানে ফার্স্টলি থার্মাল ইকুইলিব্রিয়াম, অর্থাৎ যেখানে থ্রু আউট দ্য আইসোলেটেড সিস্টেম, মানে আইসোলেটেড সিস্টেম জুড়ে টেম্পারেচার যদি একটা কনস্ট্যান্ট ভ্যালু অ্যাচিভ করে উইদাউট হেল্প অফ সারাউন্ডিং, মানে সারাউন্ডিং এর হেল্প ছাড়াই টেম্পারেচার কনস্ট্যান্ট ভ্যালু, তো তখন সেটা থার্মাল ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করেছে আমরা বলবো। 2 নম্বর মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। এখন মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, কোন একটা সিস্টেম মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে বলবো কখন, যদি আইসোলেটেড সিস্টেমটার ক্ষেত্রে প্রত্যেকটা পার্টে প্রেসার কনস্ট্যান্ট থাকে। তখন সেটা বলবো মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে। 3 নম্বর হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। অর্থাৎ এক্ষেত্রে যদি আইসোলেটেড সিস্টেমটায় প্রত্যেকটা পার্টে কেমিক্যাল কম্পোজিশনটা ফিক্স থাকে বা কনস্ট্যান্ট থাকে, তাহলে কেমিক্যাল কম্পোজিশন ফিক্সড বা কনস্ট্যান্ট ভ্যালু অ্যাচিভ করেছে, তখন সেটা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে বলবো। তো আমি যদি কোনো একটা আইসোলেটেড সিস্টেম নিলাম এবং আইসোলেটেড সিস্টেমটায় আমি দেখলাম যে এখানে দুটো পার্ট আছে। আইসোলেটেড সিস্টেম মানে এ কিন্তু বাইরে সারাউন্ডিংস এর সঙ্গে কোনো রকম ভাবে ইন্টারঅ্যাক্ট করছে না। এবার এখানে দুটো পার্ট আছে, একটার ক্ষেত্রে সি, এটা হচ্ছে এ পার্ট, এটা হচ্ছে বি পার্ট, অর্থাৎ এখানে এ গ্যাস আছে, এখানে বি গ্যাস আছে। তো এক্ষেত্রে কম্পোজিশন সি এ, টেম্পারেচার টি এ এবং প্রেসার পি এ। এই পার্টে কম্পোজিশন সিবি
টেম্পারেচার টিবি এবং প্রেসার পিবি। এখন কিন্তু এই আইসোলেটেড সিস্টেমটা ইকুইলিব্রিয়াম স্টেটে নেই, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা ডিফারেন্ট পার্টে ডিফারেন্ট ভ্যালু রয়েছে, কেমিক্যাল কম্পোজিশনেরই হোক, টেম্পারেচারেরই হোক বা প্রেসারেরই হোক। এখন এই যে ওয়ালটা ইউজ করেছি, এই ওয়ালটা যদি অ্যাডিয়াবেটিক হয়, অ্যাডিয়াবেটিক অর্থাৎ এখানে এই পাশ থেকে এই পাশে বা এই পাশ থেকে এই পাশে কোনো রকম হিটের ট্রান্সফার ঘটছে না, বা ইমপারমিয়েবল অর্থাৎ এখান থেকে এখানে বা এখান থেকে এখানে কোনো মাসের ট্রান্সফার ঘটছে না, এবং যদি রিজিড হয় অর্থাৎ এই যে বাউন্ডারিটা আছে এই বাউন্ডারিটার কোনো দিকে কিন্তু ডিসপ্লেসমেন্ট ঘটছে না, তখন সেটা হয়ে যাবে কি, তখন কিন্তু এই সিস্টেমটা, এই আইসোলেটেড সিস্টেমটা কিন্তু কোনো ধরনের ইকুইলিব্রিয়ামে নেই, ইকুইলিব্রিয়াম স্টেটে নেই। এখন আমি কি করলাম, এখন এই অ্যাডিয়াবেটিক ইয়েটাকে চেঞ্জ করে দিলাম, দিয়ে কি করলাম, ডায়াথার্মাল। যদি ডায়াথার্মাল বাউন্ডারি দিয়ে দিই এখানে কি হবে, বাকিগুলো ফিক্সড রাখলাম, তাহলে ডায়াথার্মাল বাউন্ডারি যেই দিয়ে দিলাম তখন হলো কি, তখন হিট কিন্তু ট্রান্সফার হতে লাগলো এদিক থেকে এদিকে বা এদিক থেকে এদিকে। তার ফলে কি হবে, টেম্পারেচারটা কিন্তু অ্যাট এ টাইম দেখা গেল এই দুটো পার্টি সমান হয়ে যাবে। তার মানে এখানে সি এ রইল, টেম্পারেচার কিন্তু টি হয়ে গেল, এবং এটা হচ্ছে প্রেসারটাও কিন্তু ডিফারেন্ট আছে। তো সিবি টেম্পারেচার ফিক্স হয়ে গেছে, এটা হচ্ছে পিবি। এখন এই যে সিস্টেমটা, আইসোলেটেড সিস্টেমটা কিন্তু এখনো কিন্তু কমপ্লিট থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আসেনি, এ শুধুমাত্র থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, থার্মাল ইকুইলিব্রিয়াম। এখন যদি আমি এই ইমপারমিয়েবল বাউন্ডারিটাকে পারমিয়েবল করে দিই, অর্থাৎ এদিক থেকে এদিকে এবং এদিক থেকে এদিকে মাসের ট্রান্সফার ঘটবে, তাহলে দেখা যাবে একটা টাইম পর এদের যে কম্পোজিশনটা সমান হয়ে যাবে, অর্থাৎ সিএ এবং সিবি এই যে কম্পোজিশনটা একই হয়ে যাবে, এদিকেও যা কম্পোজিশন থাকবে এদিকেও তাই কেমিক্যাল কম্পোজিশন থাকবে। তার ফলে কি হলো, সিস্টেমটা যেটা দেখা গেল, এদিকে কম্পোজিশন দুটো একই রইল, টেম্পারেচারও আগেই হয়ে গেছে, এবং প্রেসারটা কিন্তু ডিফারেন্ট আছে। তার মানে এই সিস্টেমটা দেখা যাচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম এবং কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে এসেছে, এখনো কিন্তু কমপ্লিট থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আসেনি, কারণ মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে এখনো আসেনি। এবার যদি আমি এটাকে নন রিজিড করে দিই, নন রিজিড বাউন্ডারি করে দিই, তাহলে কি হবে, প্রেসারটা এদিকের প্রেসারটা কিন্তু এই বাউন্ডারিটা ডিসপ্লেসমেন্ট ঘটিয়ে অ্যাট এ টাইম দেখা যাবে একটা টাইম পর এই দুদিকের প্রেসারটা কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু অ্যাচিভ করছে, অর্থাৎ দুদিকেই কি হবে, কম্পোজিশন, টেম্পারেচার এবং প্রেসার সমান হয়ে যাবে, কম্পোজিশন, টেম্পারেচার এবং প্রেসার সমান হয়ে গেল। তার মানে এখানে কি আছে, থার্মাল প্লাস কেমিক্যাল প্লাস মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে সিস্টেমটা রয়েছে, আইসোলেটেড সিস্টেমটা রয়েছে। তখন এই সিস্টেমটা বলতে পারি যে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে রয়েছে। অর্থাৎ যদি আইসোলেটেড সিস্টেমটা সমস্ত পার্ট জুড়ে থার্মাল ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এবং মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে থাকে, তবে ওই আইসোলেটেড সিস্টেমটা আমরা বলবো থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে। তো আজকের এই ভিডিওতে আমরা থার্মোডাইনামিক্সের স্টেট প্রপার্টি এবং পাথ প্রপার্টি, তাদের এক্সাম্পল, স্টেডি স্টেট, ইকুইলিব্রিয়াম স্টেট এবং বিভিন্ন ধরনের ইকুইলিব্রিয়াম সম্পর্কে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা হিট এবং ওয়ার্ক সম্পর্কে আলোচনা করব।